জঙ্গলের এক অমোঘ আকর্ষণ আছে। সেই আকর্ষণের জন্যই বারবার জঙ্গলে ছুটে যেতে মন চায়। আর জঙ্গলে যদি দেখা মেলে জঙ্গলের রাজার সাথে, তখন সেই আকর্ষণ আরো বেড়ে যায়। কিন্তু জঙ্গলে বাঘের দেখা পাওয়া মোটেও সহজ নয়। তার জন্য দরকার সঠিক জঙ্গলের চয়ন, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, অসীম ধৈর্য আর সর্বোপরি ভাগ্যের সহায়তা। 2024 সাল অবধি অনেক জঙ্গল ঘুরেছি। কোথাও জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখেছি, তো কোথাও বাঘের গর্জন শুনেছি। সুন্দরবনে তো একবার গাইড দাদা বাঘ বাঘ বলার পর বাঘের লেজটুকুরে দেখা জুটেছিল আমাদের কপালে, কিন্তু কোথাও সম্পূর্ণ বাঘের দেখা মেলেনি। তাই এপ্রিলের এক শনিবার ভোরে হাওড়া স্টেশনে যখন মুম্বাইগামী দুরন্ত এক্সপ্রেস ধরার জন্য ঢুকছি, তখন মনে একটাই প্রশ্ন, এবারে বাঘের দেখা পাবো তো? তখনও কি জানতাম ঠিক কি কি অপেক্ষা করছে আমাদের জন্য? আমরা এবারে চলেছি মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যান ভ্রমণে। পেঞ্চের নাম শুনলেই মনে পড়ে যায় রুডিয়ার্ড কিপলিং এর লেখা দ্য জঙ্গল বুকের মোগলির কথা। সত্য ঘটনা অবলম্বনে নেকড়ের গুহায় বেড়ে ওঠা মোগলির কাহিনী তুলে ধরেছিলেন লেখক। আমাদের এবারের পরিকল্পনা হাওড়া থেকে 1-4-2 হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস ধরে নাগপুর পৌঁছে সেখান থেকে পেঞ্চ যাওয়া। পেঞ্চ টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র দুটো রাজ্যের মধ্যে পড়ে, তাই মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র দুটো দিক দিয়েই সাফারির ব্যবস্থা রয়েছে। মধ্যপ্রদেশের গেটগুলো হলো তুরিয়া, কর্মাঝিরি ও জামতারা, আর মহারাষ্ট্রের এন্ট্রি গেটগুলো হলো সিল্লারি, ঘুরসাপার, সেলঘাট, কলিতমারা, চোরবাহুলি আর সুরেওয়ানি। হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস প্রায় 11টা নাগাদ পৌঁছলো নাগপুর। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাগপুর স্টেশনের ঠিক বাইরে। এখানে চারপাশে দেখতে পাচ্ছি অনেক গাড়ি রয়েছে, এত রাত্রেও অনেক গাড়ি রয়েছে, তো আপনারা চাইলে বাইরে থেকে এসেও দরদাম করে গাড়ি বুক করতে পারবেন। যদিও আমাদের আগে থেকেই গাড়ি বলা ছিল, সেই গাড়ি আসছে। আমরা প্রথমে যাব হোটেলে, ব্যাগেজ রেখে একটু ফ্রেশ হব, তারপরে আমরা বেরোব। আমাদের যে গাড়ি আসছে সেই কিন্তু আমাদের নিয়ে যাবে পেঞ্চ অবধি। পেঞ্চ ন্যাশনাল পার্ক আমাদের মূল ডেস্টিনেশন। আমাদের প্রিবুকড ক্যাব এসেও হাজির। আমরা এখন সোজা যাব পেঞ্চে আমাদের হোটেলে। নাগপুর থেকে পেঞ্চে সময় লাগে ঘন্টা 3। প্রায় মাঝরাতে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছলাম। এবার শুতে হবে, কাল দেখা হবে সাফারির সময়। গুড মর্নিং। সকাল সকাল আমরা ট্যুর প্ল্যানার ব্লগ একদম রেডি জঙ্গল সাফারিতে যাব বলে। আমরা আমাদের ক্যাম্পেই রয়েছি, জঙ্গল ক্যাম্পে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে অত কালকে গরম, সারা রাত্রির ধরেই বিদ্যুৎ, বৃষ্টি এই সমস্ত চলেছে। সকালেও দেখছি মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, বৃষ্টি। এর মধ্যে বুঝতে পারছি না আদৌ সাফারিটা হবে কিনা, কিন্তু আমরা অলওয়েজ রেডি। তো বসে বসে কি করব, তাই নিজেরাই চা বানিয়ে নিলাম। আর এই চাটা পান করার সব থেকে ভালো জায়গা আমার মনে হলো এই ব্যালকনিটা, যেখানে সামনে এরকম জঙ্গল গাছগাছালিতে ভরপুর। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির টিপ টিপ আওয়াজটা ওটা আসছে কানে, পাখিরা তাদের মতন ডেকে চলেছে। আমরা আমাদের সকালের চা পর্বটা তাই উপভোগ করছি আমাদের রিসোর্টে, আমাদের রুম লাগোয়া ব্যালকনিতে বসে এবং সামনের জঙ্গলকে দেখতে দেখতে। আদৌ জঙ্গল সাফারি হবে কি হবে না জানা নেই। সকালে বৃষ্টিটা একটু কমতে আমাদের গাড়ি চলে এলো। রিসোর্ট থেকে ব্রেকফাস্ট প্যাক করে গাড়িতে তুলে দিল, আর আমরাও এগিয়ে চললাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। সকাল সকাল আমরা এসে পৌঁছে গেছি এখন ঘুরসাপার গেটের সামনে। আর এই যে দেখুন এন্ট্রি পয়েন্ট, এখান থেকে ভেতরে যেতে হবে। আমাদের গাড়ি কিন্তু এখানে রয়েছে, তো ওখানে আসছে, এলে আমরা এগিয়ে যাব ভেতরে সাফারির জন্য। পেঞ্চ
ন্যাশনাল পার্কের খুরসাপার গেটে আমরা এখন হাজির হয়েছি। কালকে সারা রাতে বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদারটা বেশ সুন্দর, আমাদের একটু লেটও হয়ে গেছে। আমরা এখন খুরসাপার গেট দিয়ে ভেতরে ঢুকি। একটু আগেই পাশের যে সাফারি গাড়িটা যাচ্ছিল তারা বলল তারা একদম সামনে থেকে বাঘ দেখেছে, মাত্র 10 ফুট দূর থেকে। তো আমরাও এখন সেদিকেই যাচ্ছি। একটু আগে যেখানে বাঘের দেখা মিলেছিল সেখানে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করেও কিছু লাভ হলো না। ইতিমধ্যে গাইডের ফোনে একটা খবর এলো, তাই আবার এগিয়ে চললাম। একটু আগেই খবর এসেছে যে সামনেই বাঘ দেখা গেছে, লেপার্ডও দেখতে পাওয়া গেছে। এবার আমরাও এখন সেদিকেই যাচ্ছি। এখন বাঘ আর লেপার্ড তো আমাদের জন্য একটা জায়গায় অপেক্ষা করবে না, সে মুভ করছে। দেখা যাক যদি আমরাও দেখতে পাই কোথাও থেকে তাদের। পেঞ্চের মহারাষ্ট্রের অংশে সাফারির সময় সকাল 5:30 থেকে 9:30 অবধি এবং বিকেলে 2 থেকে 6টা। বৃষ্টির জন্য যেহেতু সাফারি অনেক দেরিতে শুরু হয়েছিল তাই বেশি সময় পাওয়া গেল না। আমরা এবার জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। খুরসাপার গেটে আমাদের মর্নিং সাফারি ছিল ভোর 5:30 থেকে 9:30 অবধি। আমরা সাফারি করে চলে এসেছি। সাফারি পর্ব শেষে আমরা যাতে ব্রেকফাস্ট করতে পারি সেই জন্য আমাদের রিসোর্ট পেঞ্চ ওয়াইল্ডারনেস ক্যাম্প থেকে এরকম সাজিয়ে গুছিয়ে পুরো ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। আমরা এবার টিমে কিন্তু 2জন নই, 4জন, তাই জন্য বক্সটার সাইজটাও এরকম বড়। দেখা যাক কি কি দিয়েছে ব্রেকফাস্টে। একটা ফ্লাস্ক, এক্সপেক্ট করা যায় এতে চা রয়েছে, জলের বোতল। আমরা সাফারি করতে করতে অলরেডি জল খেয়ে ফেলেছি। আচ্ছা, নিচেই রয়েছে খাবার দাবার। সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে খাবার দাবারগুলোকে। আমি এর জন্য একটু বক্সটা এদিকে করি। জঙ্গলের মাঝে মাত্র এই সবে আমরা সাফারি করে বেরিয়েছি, তারপরে একটা জমিয়ে ব্রেকফাস্ট, একদম অন্যরকম অভিজ্ঞতা হবে, তাই না? টিফিন বক্সে যেরকম টিফিন নিয়ে যেতাম, এখানেও টিফিন বক্সে কি দিয়েছে। স্কুলের সেই টিফিন বক্সের কথা মনে পড়ে যাচ্ছে। টিফিন বক্সটা খুলে মনে হতো আজকে বাড়ি থেকে কি পাঠিয়েছে। এখানে দেখি, ও আলুর পরোটা, এক টিফিন বক্স ভর্তি আলুর পরোটা, কলা। আচ্ছা, এগুলো ব্রেড রয়েছে, খুলছি না এক্ষুনি, বুঝতেই পারছি এগুলো ব্রেড রয়েছে। এর মধ্যে রয়েছে, আমি হাত দিয়েই বুঝতে পারছি কিরকম লোভী ভাবুন, এর মধ্যে রয়েছে বয়েলড এগ। একদম এর মধ্যে বিভিন্ন রকমের পিকল, তারপরে হচ্ছে সল্ট, সুগার, কেচাপ, এই সমস্ত কিছু দিয়েছে। গ্লাস, আর শেষে ম্যাঙ্গো জুস। সে পিকনিক একটা ফিল হচ্ছে সাফারির পরে একসাথে বসে ব্রেকফাস্ট। তবে একটু মনটা দুঃখ কারণ সাফারিতে আমাদের সেরকম কিছু সাইটিং হয়নি। আমাদের আগে পরের গাড়িরা বাঘ, চিতা দেখেছে, আমরা সেরকম কিছু দেখতে পাইনি এখনো অবধি। তবে একেবারে হতাশ হচ্ছি না, বিকেলে আরেকটা সাফারি রয়েছে, সেখানে কি দেখা যায় সেটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। নেগেটিভ ভাবছি না, দেখা যাক কি হয়। আমরা ব্রেকফাস্ট সেরে হোটেলে ফিরে চললাম।
পৌঁছানো মাত্রই শরবত হাজির, তার সাথে নিজেদের ফ্রেশ করার জন্য রয়েছে ওয়েট টাওয়েল। আমরা রুমে চলে এলাম, আগে স্নান করে ফ্রেশ হইনি, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। স্নান সেরে দেখলাম ওয়েদারটাও একটু চেঞ্জ হয়েছে। এই হলো আমাদের রুম। এগুলো হচ্ছে একটুখানি ওই ফ্লোর থেকে উঁচুতে করে বানানো, বেশ অন্যরকম। এটা হচ্ছে পেঞ্চ ওয়াইল্ডারনেস ক্যাম্প, যেখানে আমরা রয়েছি। এর কাছ থেকে মোটামুটি সব গেটগুলোই সহজে অ্যাক্সেসেবল। এই রুমটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে সাজানো গোছানো। এই দিকটায় রয়েছে এই জায়গাটা ওয়াশরুম এবং তার লাগোয়া এখানটা চেঞ্জিং রুম। তো এই রকম সুন্দর করে সাজানো এবং রুমের দেওয়ালগুলোও এমন করে বানানো যে নেচারের সাথে খাপ খাইয়ে পুরোটাই তৈরি করা। এখানে ডেন্টাল কিট, বাথ কিট, শেভিং কিট, তার সাথে স্লিপার সমস্ত কিছু সুন্দর করে দেওয়া রয়েছে। আয়নায় আমি অনেকক্ষণ নিজেকে দেখতে পাইনি, তাই একবার দেখে নিলাম। আর সব থেকে বেশি যেটা আপনাদের সবার নজর কাড়বে সেটা হচ্ছে রুমের সাথে লাগোয়া জঙ্গল ঘেঁষা, মানে এই গাছগাছালি ঘেঁষা এইরকম সুন্দর একটা বসার জায়গা। যদিও এখন তো বেশ ভালোই গরম বাইরে, তাই আমরা এখন এসি রুমে চলে যেতে চাইছি। সন্ধেবেলা যখন ওয়েদারটা অনেক কুল সুদিং হবে, তখন এই রকম একটা ব্যালকনিতে বসে চায়ের কাপ হাতে আর স্ন্যাক্স খেতে খেতে বাইরে প্রকৃতি দেখতে দেখতে বেশ ভালোই লাগবে। মানে তখন তো অন্ধকারে কিছু দেখা যাবে না, কিন্তু অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করা যাবে। আমাদের ক্যাম্পটা শুধু একবার দেখুন, কি অসাধারণ ক্যাম্পটা, ভীষণ সুন্দর লাগছে। এইগুলো হচ্ছে আমাদের রুম। জঙ্গলে যে এসছি সেই ভাইবটা পুরো একবারে বজায় রয়েছে এইখানটায়। জঙ্গলের যে একটা টাচ সেটাকে একদমই নষ্ট করা হয়নি, সেই অনুযায়ী বানানো হয়েছে পেঞ্চ ওয়াইল্ডারনেস ক্যাম্প। চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চ করতে। এখানে বুফে সিস্টেমের লাঞ্চের ব্যবস্থা, আমরা ওই রকম প্যাকেজই নিয়েছিলাম। তো লাঞ্চে যেটা হয়, এখানে কিন্তু শুধু ভেজই দেয়। রাত্রে ডিনারে অবশ্য শুনলাম নন ভেজের অপশনও রয়েছে। ভেজ লাঞ্চ মেনু, কিন্তু মেনুগুলো বেশ সুন্দর এবং খেতেও বেশ সুন্দর। সবকটা খাবার অনেক রকমই রয়েছে। আমি একটু ডাল, পনির, ভাজা এই সমস্ত নিয়েছি। আর প্রথমেই রয়েছে রিফ্রেশিং জলজিরার একটা শরবত। সকালে আমরা পেঞ্চে প্রথম সাফারিটা করি, আর এখন সাফারি করতে পৌঁছে গেছি সিলারি গেটের সামনে। সিলারি গেটে এই দুপুরের সাফারিটা শুরু হবে আর কিছুক্ষণ বাদেই। আমি অলরেডি আমার টুপি হারিয়ে ফেলেছিলাম, তো নতুন একটা টুপি জোগাড় করেছি, কিনেছি। এই সমস্ত করে আমরা এখন আমাদের জিপের দিকে এগিয়ে যাই। এখন কিন্তু প্রচন্ড একটা গরম হলকা আসছে, তো এই সমস্ত মাথায় রেখে সেই সমস্ত সানগ্লাস, টুপি সব করে আমরা রওনা দেবো আমাদের এখনকার সাফারির জন্য। বাঘের সাইটিং অনেকটাই ওয়েদারের উপর ডিপেন্ড করে। সকালে বৃষ্টির জন্য বাঘের মুভমেন্ট একেবারেই ছিল না। আমরা তন্ন তন্ন করে জঙ্গলের প্রতিটা কোণা খুঁজে চলেছি। চলতে চলতে গাছের ওপর একটা ক্রেস্টেড সার্পেন্ট ঈগল দেখতে পেলাম। গতকাল এই লেকের ধারে বাঘ দেখা গিয়েছিল, কিন্তু আজ কেউ নেই এখানে। আমরা বাঘ দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ঠিক তখন গাইড দাদা বললেন, চলুন একটা জায়গায় গিয়ে একটু ওয়েট করে দেখি। গাইডের কথা মতো আমরা একটা জায়গায় ওয়েট করতে লাগলাম। তার কিছুক্ষণ পরই হলো কল আর লেঙ্গুরদের লাফালাফি। এদিকে অন্ধকার হয়ে আসছে, কিন্তু বাঘের দেখা নেই। জঙ্গল সাফারির সময় ফুরিয়ে আসছে, এবার বাইরে যেতে হবে। অগত্যা বাইরে যাবার পথ ধরলাম।
আমরা ক্যাম্পে চলে এলাম। পেঞ্চে আমাদের ক্যাম্পে পৌঁছেছি আমরা সকালবেলা, কিন্তু যা হয় স্বাভাবিক, পেঞ্চে এসেছি যখন পেঞ্চের জঙ্গলে জঙ্গলে ঘুরেই আমাদের সারাটা দিন কেটে গেছে। এখন আমরা রাত্রির বেলাতে এসে পৌঁছেছি আমাদের ক্যাম্পে রেস্ট নিতে। ক্যাম্পটা সত্যি ভারী সুন্দর। সকালে এক ঝলক ক্যাম্পের লুকটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আলো জ্বলে ওঠার পর ক্যাম্পটাকে আরও সুন্দর লাগছে। চারদিকে গাছগাছালির মাঝে ক্যাম্পটা প্রকৃতিকে এতটুকু ডিস্টার্ব না করে বেশ সুন্দর প্রকৃতির সাথে মানানসইভাবে বানানো হয়েছে। আর আমি যে জায়গাটায় বসে আছি এটা দেখুন, এরকম একটা উঁচু মাচার মতন করে, তার উপরে বসার জায়গা। এখানে বসেই এখন চা খাবো। আর সামনেই রয়েছে পুল। অভিব্রতরা খুব ইন্টারেস্টেড এই পুলে দাপাদাপি করার জন্য। আমি এখন আপাতত এখানে চাটা খেয়ে রুমে গিয়ে ফ্রেশ হব। সময়টা যদিও অনেকটাই দেরি হয়ে গেছে, তাও আমরা এখন সবাই পুলের ধারে জমা হয়েছি। তার কারণ হচ্ছে এখানে আমাদের যে হাই টিটা সন্ধেবেলায় খাবার ছিল সেটা এখন এখানে দিয়ে গেছে, মানে আমরাই আর কি আবদার করেছি যে এখানে দিয়ে যান। তো পকোড়া, চা এই সমস্ত রয়েছে। এরপরে পুলে দাপাদাপির একটা প্ল্যান রয়েছে। এখন রাত্রিরে আমরা হাই টি নিয়ে বসেছি, তারপরে আমরা পুলে দাপাদাপি করব, তারপরে ডিনার, আর তারপর দেখতে দেখতেই রাতটা পেরিয়ে যাবে। সকালে আবার সাফারি, তার জন্য আলাদা এক্সাইটমেন্ট। এইসবই চলছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। লাক্ষাদ্বীপ, আন্দামান সবকিছুর পরে একটা পুচকে পুল। অভিব্রতরা বেশ কিছুক্ষণ পুলে দাপাদাপি করে নিল। এরপর আমরা সবাই মিলে চলে এলাম ডিনার করতে। আমরা ডিনার সেরে শুয়ে পড়লাম। আগামীকাল আমরা যাব একেবারে ডিফারেন্ট একটা জোন, রুক্কার জোনে। দেখা যাক কাল কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ একদম সকাল সকাল এসে হাজির হয়েছি পেঞ্চ ন্যাশনাল পার্কের রুখার গেটের সামনে। এই পেঞ্চ ন্যাশনাল পার্ক নিয়ে বেশ মজার কয়েকটা তথ্য জানার আছে। পেঞ্চ ন্যাশনাল পার্ক একসাথে দুটো রাজ্যের বাউন্ডারি শেয়ার করে, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। এবারের ট্রিপে মূলত আমরা রুখার গেট, যেটা কিনা বাফার জোনে, আপাতত সেটা দিয়ে প্রবেশ করে পেঞ্চ ন্যাশনাল পার্কে যতটা এক্সপ্লোর করা যায় সেটা করব। 5:45-এ গেট খোলে, কিন্তু আমরা যেহেতু পেঞ্চ ন্যাশনাল পার্ক মানে টাইগার সাইটিং এর জন্য ভীষণ ফেমাস, টাইগার 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 বাঘ, এইটা সারাক্ষণ মাথায় ঘুরেছে এক্সাইটমেন্টে। আমরা সকাল সকাল বেশ খানিকক্ষণ আগে এসে পৌঁছে গেছিলাম। যখন এসছিলাম তখন সূর্যোদয়ও হয়নি, চারদিকটা অন্ধকার ছিল। যদিও এখনো সানরাইজ হয়নি, কিন্তু ধীরে ধীরে চারদিকে আলো ফুটে উঠেছে। আর জিপসিও এসে হাজির, গাইড দাদাও এসে হাজির। আমরা এবার ধীরে ধীরে জিপসিতে করে আমাদের যে গেট, রুখার গেট, সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। তার প্রস্তুতি চলছে এখন। পেঞ্চ ন্যাশনাল পার্কের এই হলো রুখার গেট, এবং এখান দিয়েই আজকে আমাদের মর্নিং সাফারি শুরু হবে। পেঞ্চ ন্যাশনাল পার্কে ঘুরে দেখার শুরুই হচ্ছে রুখার গেট দিয়ে, মর্নিং সাফারি দিয়ে। আজ শুরুতেই ইন্ডিয়ান গৌড়ের একটা দলের দেখা মিলল। কিছুটা এগোনোর পর বাঘের টাটকা পায়ের ছাপের দেখা মিলল। আমাদের গাইড দাদা এবার বোঝার চেষ্টা করলেন বাঘটা ঠিক কোন দিক থেকে কোন দিকে যেতে পারে। আর ঠিক তার পর মুহূর্তে এই মোবাইলে চোখ রেখে ড্রাইভার দাদাকে একটা নির্দিষ্ট দিকে যেতে বললেন। গাড়ি তীব্র গতিতে ছুটে চলল। উধর মুভ হো রায়। আমরা এবার বাঘের দেখা পেলাম। আমরা বাজিরাওকে দেখতে পেলাম।
বাজিরাও সে তো চলে গেল একটু আগে, কিন্তু ফিমেল যে সে এখানে এই নালার ধারে শুয়ে আছে, শুয়ে শুয়ে লেজ নাড়াচ্ছে, মানে সে শুয়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে আমাদের, আমরা সবাই তাকেই দেখছি। জঙ্গলের মাঝে তাকে দেখা যাচ্ছে শুধু টোরা কাটা দাগ আর লেজ নাড়াচ্ছে। আমরা ভয়ঙ্কর রকমের এক্সাইটেড, সকাল থেকে অনেকটা ঝিমিয়েছিলাম বাঘ দেখতে পাবো কি পাবো না এইসব করে করে শেষ পর্যন্ত আমরা বাঘ দেখতে পেয়েছি। শুধু বাঘ দেখতে পাইনি, আমরা বাজিরাওকে দেখতে পেয়েছি, ফেমাস বাজিরাও, তার অনেক দিন বাদে সাইটিং হলো আজকে, আর ভীষণ এক্সাইটেড আমরা সেইটা দেখে। কি চেহারা, মানে জঙ্গলের রাজা তো সে রাজাই, রাজার মতন চাল এসে চলছিল। তো এই সমস্ত দেখে এখন ভীষণ এক্সাইটেড আমরা, এখন বারবার ওর রূপটা দেখেই আমরা এখন মজে আছি, ওই রূপটাই বারবার ভাবছি। আমরা এবার রুক্কর জোনের একেবারে শেষ অংশের দিকে এগিয়ে চললাম। এখানে বাঁশের জঙ্গল বেশি। এখানে থাকার জন্য টেন্টের ব্যবস্থাও রয়েছে, চাইলে এখানে থাকতে পারেন। এবার আমরা ফেরার পথ ধরলাম। এখান থেকে গাড়িতে নাগপুর হয়ে কলকাতা ফেরা। পেঞ্চে সাফারির খরচ 6 জনের একটি জিপসির মোটামুটি 5,000 থেকে 6,000 টাকা। একটা জিপে সর্বোচ্চ 6 জন যেতে পারেন। সিলেরি জোনে ক্যান্টারও চলে, যেখানে একসাথে অনেকজন যেতে পারেন। ক্যান্টার বুক করলে মাথাপিছু খরচ পড়ে 400 থেকে 600 টাকা। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আপনাদের প্রিয় মানুষজনদের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।